হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুইটি ভয়ঙ্কর ঘটনা। প্রথমে আপনারা শুনতে পাবেন সামিউল সাকিব ভাইয়ের লেখা জিনের আগাম বার্তা নামক একটি ভয়ঙ্কর রহস্যময় ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এরপর আপনারা শুনতে পাবেন আমাদের সবার প্রিয় মোকসেদ ভাইয়ের অশরীরী নামক একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও চাইলেই কিন্তু আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com BHOOTAAASSTORIES@gmail.com। আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেলটি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা থাকবে। এছাড়াও মাঝে মাঝে স্ক্রিনে আপনাদের জন্য শো করা হবে। আশা করি আপনারা কালেক্ট করে নেবেন। আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব সামিউল সাকিব ভাইয়ের লেখা জিনের আগাম বার্তা। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, আরাফাত ভাই এবং ভূত আড্ডার সকল শ্রোতাবৃন্দ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সামিউল সাকিব, আমার বাসা যশোর। আর আমি বর্তমানে ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি। প্রিয় ইমরান ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে চলেছি এটা আমার অতি নিকটতম এক বন্ধু অনিকের মুখ থেকে শোনা একটি ঘটনা। আর এই ঘটনাটা একদম ওদের বাসার পাশের একজন লোকের সাথে ঘটে যাওয়া একটি রহস্যজনক ঘটনা। প্রিয় ইমরান ভাই, আমি মূল ঘটনায় প্রবেশ করার আগে সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে আমার এই ঘটনাটা একদম ইউনিক একটা ঘটনা। আর তাই এই ঘটনাটা এর আগে আমি অন্য কোথাও শেয়ার করিনি। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় আসা যাক। এখন আমার ওই বন্ধু অনিকের ঘটনাটা আমাকে যেভাবে শেয়ার করেছে আমি ঠিক ওর ভাষাতেই লিখছি। আমি যেই ঘটনাটা শেয়ার করতে চলেছি এটা আমাদের বাসার পাশের একজন কাকুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আর এই ঘটনাটা তার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 15-16 বছর আগে। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমি মূল ঘটনায় প্রবেশ করার আগে আমি সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রিয় শ্রোতাবৃন্দ, অনেক সময় আমাদের জীবনে অদূর ভবিষ্যতে আসন্ন কোনো বিপদ সম্পর্কে প্রকৃতির পক্ষ থেকে বা অতিপ্রাকৃত শক্তিদের পক্ষ থেকে বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদেরকে সাবধান করে দেওয়া হয়। কিন্তু আমরা অনেক সময় ওই সংকেতগুলো বুঝতে পারি না, সংকেতগুলোকে অবজ্ঞা করি বা নিছক কাকতালীয় ব্যাপার হিসেবে উড়িয়ে দেই। কিন্তু এটা কখনোই উচিত নয়, কারণ অনেক সময় হয়তো এই সংকেতগুলো অবজ্ঞা করার কারণেই আমাদের অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয় বা জীবনের অতি মূল্যবান কোনো জিনিস হারাতে হয়। আর ঘটনার মাঝখানে হঠাৎ করেই আমার এই কথাটা বলার কারণ আশা করি এই ঘটনা শেষে সকলের নিকটই একেবারে পরিষ্কার হয়ে যাবে। এখন আর কথা না বাড়িয়ে আবারও ঘটনায় ফেরা যাক। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি এখন যেই কাকুটার ঘটনা বলছি ওই কাকুটা তখন বাংলাদেশের স্বনামধন্য একটি খাদ্য প্রস্তুতকারী কোম্পানিতে চাকরি করতেন। আর যখন তার সাথে এই ঘটনাটা ঘটেছিল তখন তিনি ওই কোম্পানিতে সেলসম্যান অর্থাৎ পণ্য আদান প্রদান এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওখানকার সকল দোকানগুলো থেকে অর্থ সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলেন। আর একটা কথা বলে রাখা ভালো, তিনি তার এই কাজের সুবিধার জন্য
বেশ ভালো কোম্পানির একটা মোটরসাইকেল কিনেছিলেন। আর তিনি তার সারাদিনের সকল কাজগুলো শেষ করার পর ওই মোটরসাইকেলে করেই তার বাড়ি ফিরতেন। আর এমনই একদিন রাতে তার সমস্ত কাজগুলো শেষ করার পর বাসায় ফেরার পথেই তার সাথে ঘটে যায় বেশ অবাক করার মতো একটি ঘটনা। আর যেদিন রাতে তার সাথে ওই ঘটনাটা ঘটেছিল, সেদিন তার সমস্ত কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে গেছিল। তারপরে তিনি তার ওই মোটরসাইকেলটা নিয়ে তার বাসার দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু তখন অনেক রাত হয়ে যাওয়ার কারণে তিনি হাইওয়েতে না ঢুকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য বাইপাস রোডে ঢুকে পড়েছিলেন। আর ওই বাইপাস রোডেই তার সাথে ওই ঘটনাটা ঘটে। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় আসা যাক। প্রিয় শ্রোতাবৃন্দ, তিনি ওই বাইপাস রোডে প্রবেশ করার পর মাঝারি মানের গতিতেই তার ওই মোটরসাইকেলটা চালাতে লাগলেন এবং বেশ ভালোভাবেই তার বাসার দিকে এগোতে লাগলেন। আর একটা কথা বলে রাখা ভালো, তিনি যখন ওই বাইপাস রোড দিয়ে তার ওই মোটরসাইকেলটা চালাচ্ছিলেন, তখন সেখানে বেশ ঘুটঘুটে অন্ধকার ছিল, আর সেখানে তিনি ছাড়া আর কেউই ছিল না। আর তারপরে হঠাৎ করেই তার মনে হলো তার ওই মোটরসাইকেলের চাকার নিচে কি যেন একটা চাপা পড়লো, কিন্তু সেখানে প্রচণ্ড অন্ধকার থাকার কারণে আসলে কি চাপা পড়েছে সেটা তিনি দেখতে পাননি। আর তারপরে তিনি তার ওই মোটরসাইকেলটা থামিয়ে এবং সেই মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে এদিক ওদিক খোঁজ করতে লাগলেন। কিন্তু একটানা বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও তিনি সেখানে কিছুই দেখতে পেলেন না। আর তারপরে তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো কোনো ভুল হচ্ছে, আর তা না হলে অনেক ছোট জাতের কোনো প্রাণী চাপা পড়েছে। আর অনেক অন্ধকার থাকার কারণে সেই প্রাণীটা তার চোখে পড়ছে না। আর তারপরে তিনি আবার তার ওই মোটরসাইকেল চালাতে শুরু করলেন এবং একটানা বেশ কিছুক্ষণ ধরে চালানোর পরে কোনো রকম সমস্যা ছাড়াই নিজের বাড়িতে পৌঁছে গেলেন। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের বাসার পাশের ওই কাকুটার সাথে বাইপাস রোডে ওই ঘটনাটা ঘটার ঠিক এক সপ্তাহ পরে তিনি মেইন রোড দিয়ে বাসায় ফেরার পথেও তার সাথে সেই একই ঘটনাটা ঘটে। কিন্তু সেদিনও তিনি আগের দিনের ন্যায় তেমন কিছুই দেখতে পাননি। আর তারপরে তিনি বাসায় ফেরার পথে 2 দিন তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সমস্তটাই তার স্ত্রীর কাছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বলেন। আর তারপরে তার স্ত্রী তার মুখ থেকে সমস্ত ঘটনাটা শোনার পর তাকে ভালো একজন হুজুরের সাথে দেখা করতে বললেন। কিন্তু তিনি তার স্ত্রীর কথায় তেমন একটা পাত্তা দিলেন না, কারণ তিনি ওইসব অতিপ্রাকৃত বিষয়গুলোকে তেমন একটা বিশ্বাস করতেন না। কিন্তু তিনি হয়তো বুঝতেও পারেননি তার এই গাফলতির জন্য এবার তাকে কত বড় একটা মূল্য দিতে হবে। কারণ দ্বিতীয়বার তার সাথে ওই ঘটনাটা ঘটার ঠিক 4 দিন পরে একদিন গভীর রাতে মেইন রোড দিয়ে বাসায় ফেরার পথে আবারও তার সাথে সেই একই ঘটনা ঘটে। আর তারপরে তিনি সেই মোটরসাইকেলটা থামিয়ে সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, একটা ঘটনা একবার দুবার ঘটা হয়তো কাকতালীয় ব্যাপার হতে পারে, কিন্তু বারবার একই ঘটনা ঘটা কখনোই কাকতালীয় হতে পারে না। এর পেছনে কিছু না কিছু রহস্য অবশ্যই আছে, আর তাই আজ আমাকে দেখতেই হবে আসলে ব্যাপারটা কি। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। আর তারপরে তিনি তার ওই মোটরসাইকেলের হেডলাইটটা জ্বালিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলেন। আর তারপরে তিনি হঠাৎ করেই দেখতে পেলেন তার মোটরসাইকেল থেকে বেশ কিছুটা দূরে মানুষের মতো কি যেন একটা পড়ে আছে, কিন্তু তখন সেখানে প্রচণ্ড অন্ধকার থাকার কারণে আসলে কি পড়ে আছে সেটা তিনি ঠিক ভালোভাবে বুঝতে পারছিলেন না। আর প্রিয় শ্রোতাবৃন্দ, একটা কথা বলে রাখা ভালো, সেদিনও তিনি ছাড়া ওই স্থানে আর তেমন কেউই ছিল না, কিন্তু যেহেতু ওটা মেইন রোড ছিল আর তাই তখন সেখান দিয়ে খুব অল্প সংখ্যক গাড়ি ঘোড়া চলছিল। আর তারপরে তিনি তার ওই মোটরসাইকেলটা নিয়ে সেখানে ওই জিনিসটা পড়েছিল সেখানে গেলেন এবং মোটরসাইকেলের হেডলাইটের আলোতে আসলে ওই জিনিসটা কি
সেটা দেখার চেষ্টা করলেন। আর তারপরে তিনি তার ওই মোটরসাইকেলের হেডলাইটের আলোতে যে দৃশ্যটা দেখতে পেলেন, ওটা দেখার জন্য তিনি তখন মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ তিনি তখন স্পষ্টভাবেই দেখতে পেলেন যে সেখানে আর কেউ না, তার 6 বছর বয়সী একমাত্র ছেলেটার ক্ষতবিক্ষত লাশটাই পড়ে আছে। আর তারপরে তিনি একদম স্পষ্টভাবে বুঝতে পারলেন যে তিনি একটু আগে তার ওই মোটরসাইকেলটা দিয়ে আর কাউকে না, নিজের ছেলেকেই চাপা দিয়েছেন। কিন্তু ওই সময়ে যে তার ছেলেটা ওইখানে থাকা একেবারেই সম্ভব নয়, এটা তখন তার মাথাতেও আসেনি। আর প্রিয় শ্রোতাবৃন্দ, একদম নিজের চোখের সামনে এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বিকট একটা চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। আর তারপরে তিনি জ্ঞান ফেরার পর নিজেকে ওই মেন রোডের পাশে একটা চায়ের দোকানে আবিষ্কার করলেন। আর তারপরে তিনি সেখানে উপস্থিত জনতার কাছ থেকে জানতে পারলেন যে ওই চার দোকানদার তার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রাস্তার পাশে তাকে ওভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ওই মেন রোডের আশেপাশের বিভিন্ন বাসা থেকে কিছু লোকজন ডেকে এনে তাদের সহযোগিতায় তাকে তার চায়ের দোকানে তুলে এনেছেন। আর তারপরে তিনি সেই চায়ের দোকানদারকে ধন্যবাদ দিয়ে তার ওই মোটরসাইকেলটা নিয়ে ওখান থেকে সোজা তার বাসার দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু তিনি একটু আগে তার সাথে ঘটে যাওয়া ওই ভয়ঙ্কর ঘটনাটা সম্পর্কে ওখানে কাউকে কিচ্ছুই বললেন না, কারণ তিনি ওখানে আর সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বাড়িতে পৌঁছাতে চাচ্ছিলেন। কারণ তিনি তার বাসায় ফেরার পর প্রথমেই দেখতে চাচ্ছিলেন যে তার ওই ছেলেটা এখনো ঠিকঠাক আছে কিনা। আর তাই তিনি তার বাসায় সদর দরজার সামনে পৌঁছানোর পর প্রথমেই তার ওই ছেলেটার নাম ধরে ডাক দিলেন। আর তারপরে তার স্ত্রী এবং ছেলে একসাথে দরজার সামনে এসে তার জন্য দরজাটা খুলে দিল। আর তারপরেই তিনি দেখতে পেলেন যে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তার ওই ছেলেটা একদমই সুস্থ এবং ঠিকঠাক আছে। আর তারপরে তিনি প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করে নিলেন। কিন্তু তখনই তিনি একটু আগে তার সাথে ঘটে যাওয়া ওই ভয়ঙ্কর ঘটনাটা সম্পর্কে তার স্ত্রীকে তেমন কিছুই বললেন না, কারণ তিনি ভেবেছিলেন অতিরিক্ত ভয় এবং অন্ধকারের কারণেই তিনি হয়তো ভুল কিছু দেখেছেন। কিন্তু তিনি হয়তো বুঝতেও পারেননি এবার তার সাথে যা ঘটতে চলেছে তার জন্য তাকে সারা জীবনই আফসোস করে কাটাতে হবে। কারণ তৃতীয়বার তার সাথে ওই ঘটনাটা ঘটার মাত্র 5 দিন পরে স্কুল থেকে ফেরার পথে তার ওই 6 বছর বয়সী ছেলেটা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। আর তারপরেই তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। আর তাদের একমাত্র ছেলেকে এভাবে অকালে হারানোর শোকে তার এবং তার স্ত্রীর কান্নাকাটিতে তাদের এলাকার আকাশ বাতাসও যেন একেবারে ভারী হয়ে গিয়েছিল। আর তারপরে তিনি তার সমস্ত কষ্টগুলোকে নিজের মনের ভেতর চাপা দিয়ে নিজের একমাত্র ছেলেটার দাফন কাফন শেষ করলেন। আর তারপরেই তার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে তিনবার তার সাথে ঘটে যাওয়া ওই ভয়ঙ্কর ঘটনাটার কথা মনে পড়ে যায়। আর তারপরেই তিনি তাদের এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেলেন এবং তার সাথে ঘটে যাওয়া ওই ভয়ঙ্কর ঘটনাটা একেবারে প্রথম থেকে সেই হুজুরকে খুলে বললেন এবং তার সাথে এমনটা হওয়ার কারণ সেই হুজুরকে জিজ্ঞেস করলেন। আর তারপরে তার মুখ থেকে সমস্ত ঘটনাটা শোনার পরে সেই হুজুর একদিন পর আবারও একবার তার সাথে দেখা করতে বললেন। আর তারপরে তিনি সেই হুজুরের ওখান থেকে সোজা নিজের বাসায় চলে গেলেন। এরপর তিনি একদিন পরে আবারও সেই হুজুরের সাথে দেখা করতে গেলে তাকে উদ্দেশ্য করে সেই হুজুর যা বললেন তা শুনে তিনি একেবারেই অবাক হয়ে গেলেন। এখন সেই হুজুর তাকে যেভাবে বলেছিল আমি ঠিক তার ভাষায় বলছি। আপনাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে যে আমবাগানটা আছে সেখানে খুব ভালো একটা জিন থাকে, আর ওই জিনটা আপনাদের খুবই ভালোবাসে। আর তাই সে আপনাকে ওই হাইওয়েতে অনেকবার বিভিন্ন সংকেত দেওয়ার মাধ্যমে আপনার এই আসন্ন বিপদটা সম্পর্কে সাবধান করার চেষ্টা করেছে।
কিন্তু আপনি কখনোই তার সংকেতগুলোকে কোনো গুরুত্ব দেননি। আর তাই আপনার এই তরতাজা ছেলেটাকে অকালেই আপনাকে হারাতে হয়েছে। আর প্রিয় শ্রোতাবৃন্দ, এই বলে সেই হুজুর তার কথা বলা শেষ করলেন। আর তারপরে আমাদের বাসার পাশের ওই কাকুটা হুজুরের ওখান থেকে সোজা নিজের বাসায় চলে গেলেন। আর প্রিয় শ্রোতাবৃন্দ, একটা কথা আশ্চর্যজনক হলেও সত্যি, আর সেটা হলো আমাদের বাসার পাশের ওই কাকু, সেই ছেলেটা মারা যাওয়ার পর থেকে আর কখনো তার সাথে এ ধরনের ঘটনাগুলো ঘটেনি। আর এখনো তিনি মাঝে মাঝে বেশ আফসোসের সাথে সবাইকে বলেন, ইস, সেদিন যদি আমি সেই ভালো চিন্তার দেওয়ার সংকেতগুলোকে বুঝতে পারতাম, তাহলে এখন হয়তো আমার সেই ছেলেটা জীবিত থাকতো। তাকে এভাবে অকালে দুনিয়া ছেড়ে চলে যেতে হতো না। আর ঠিক এ কারণেই আমি ঘটনাটা শুরু করার আগেই সকলের উদ্দেশ্যে বলেছিলাম, আসন্ন বিপদগুলো সম্পর্কে প্রকৃতির পক্ষ থেকে বা অতিপ্রাকৃত শক্তিদের পক্ষ থেকে পাঠানো ওই সংকেতগুলো কখনোই অবহেলা করা উচিত না। আশা করি আমি আমার ঘটনাটার মাধ্যমে এই বিষয়টা সকলকে বেশ ভালোভাবে বোঝাতে পেরেছি। আর প্রিয় ইমরান ভাই এবং আরাফাত ভাই, এই বলে আমার বন্ধু অনেক তার ঘটনা শেষ করেছিল। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, আমি সময় পেলে তা অবশ্যই লিখে পাঠাবো। আর অবশেষে দোয়া করি ভূতারটা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সামিউল সাকিব ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার ঘটনাটি অনেক ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সামিউল সাকিব ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের মোকসেদ ভাইয়ের লেখা অশরীরী ঘটনায়। আমার গ্রামের বাড়ি প্রত্যন্ত একটি এলাকায়, যেখানে কিছুদিন আগেও বাঁশের সাঁকো ছিল, স্থানীয় ভাষায় যাকে চার বলা হয়। তবে সেখানে আমার এক চাচা ছাড়া আর কোনো আত্মীয় ছিলেন না। আমরা বেশ আগে থেকেই খুলনাতে সেটেল হয়েছিলাম। গ্রামের বাড়িতে চাচা চাচিকে নিয়েই বাস করতেন। আব্বা প্রায়ই গিয়ে দেখা করে আসলেও আমি এসএসসি পরীক্ষার পরে সেই যে একবার গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়ে ওঠেনি। নাগরিক জীবনে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম, নিজের নারীর সাথে সম্পর্কবিহীন এক সম্পর্কহীনের জীবনযাপন করছিলাম। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষের ছাত্র। একদিন খবর পেলাম চাচার অবস্থা খুবই সিরিয়াস। আব্বা ফোন করে বললেন ওনারা সবাই খুলনার দিকে রওনা হয়ে গেছেন, আমি যেন এক্ষুনি রওনা হই। আমাকে যেতে হবে সেই বরগুনার বেতাগী উপজেলায়। তখন সকাল 10টা বাজে। আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল, বিপদ আপদে কাজে লাগবে বিধায় আব্বাই পাঠিয়েছিলেন। সব টাকা তুলে নিলাম। বটতলী রেল স্টেশন থেকে মেঘনা এক্সপ্রেস নামে একটা ট্রেন রয়েছে, বিকেল 5টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ততক্ষণে অপেক্ষা করতে ইচ্ছা হলো না। বিআরটিসির বাস স্ট্যান্ড থেকে বাসে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। 6 ঘন্টা লাগলো চাঁদপুর পৌঁছাতে। এরপর বরগুনাগামী একটি লঞ্চের কেবিন না পেলেও ডেকে শুয়ে বসে রওনা হলাম। তখন আজকের মতো মোবাইলের যুগ ছিল না, সময় 1993 সাল। চাচার অবস্থা জানার জন্য মনটা উদ্গ্রীব হয়ে থাকলেও কিছু করার ছিল না। তখন শীতকাল, শীতের পোশাকে নিজেকে ভালোমতো জড়িয়ে নেবার পরও লঞ্চে বেশ ঠান্ডা লাগছিল। মূল ঠান্ডাটা ধাতব ডেকের থেকে আসছিল। আমি ভাবছিলাম কিভাবে পথ চিনে বাড়ি পৌঁছাবো। বেশ আগে গিয়েছিলাম, তাও আবার আব্বার সাথে। এখন কি সেভাবে চিনে যেতে পারবো?
আর নিজের দাদার বাড়ি যদি মানুষকে জিজ্ঞেস করে যেতে হয়, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে। এসব ভাবতে ভাবতে আর লঞ্চের একটানা গুম গুম শব্দের ভেতরে কখন যেন ঘুমিয়ে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা এবং মানুষজনের চেঁচামেচিতে ঘুম ভাঙল। মনে করলাম লঞ্চ বরগুনার ঘাটে এসেছে। হাতঘড়ির ডায়ালে সময় দেখতে গিয়ে অবাক হলাম। সবে 5:30 বাজে, কিন্তু লঞ্চ থেমে আছে কেন বুঝলাম না। লঞ্চেই জেনে নিয়েছি সাধারণত 11টার আগে বরগুনার ঘাটে পৌঁছায় না কখনো। বাহিরে প্রচণ্ড কুয়াশা। কিনারে রেলিংয়ের কাছে গেলাম। শক্ত ট্রিপল সরিয়ে বাইরের দিকে তাকিয়ে শুধু ধোয়া ধোয়া কুয়াশায় ঢাকা চারদিক দেখতে পেলাম। দুর্ভাগ্যজনকভাবে আমাদের লঞ্চটি চরে আটকে গেছে। সবাই উৎকণ্ঠায় ওদের, কিন্তু কি করার আছে। এই ঠান্ডায় এবং কুয়াশার ভেতরে এই মুহূর্তে আসলে করারও কিছুই নেই। এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। দুপুরের দিকে একই লাইনের অন্য একটি লঞ্চ সাহায্যের জন্য আসে। অনেক কষ্ট করে আমাদের লঞ্চটিকে চর থেকে উদ্ধার করা হয়। রাত 8টায় বরগুনা লঞ্চ ঘাটে প্রায় বিধ্বস্ত অবস্থায় নেমে এলাম। শরীর ও মন দুই আবার চলছিল না, কিন্তু যেতে হবে। এখনো অনেক দূর। জেলা শহর থেকে উপজেলায়, সেখান থেকে আমার গ্রাম কম দূর নয়। কিন্তু ইতিমধ্যে রাত হয়ে গেছে। বেতাগী যাবার শেষ বাসও চলে গেছে। স্ট্যান্ডে গিয়ে জানতে পারলাম এখন ভরসা মোটরসাইকেল। একজনকে পেলাম, কিন্তু তাকে যাওয়া আসার ভাড়া দিতে হবে, আর সে শুধু উপজেলা পর্যন্তই নামিয়ে দিতে রাজি হলো। অজ্ঞতা রাজি হতেই হলো। ভাঙাচোরা জায়গায় জায়গায় পিচ ওঠা রাস্তায় প্রচণ্ড কুয়াশার ভেতরে দুরন্ত গতিতে মোটরসাইকেলের পিছনে বসে ভাবছিলাম বাড়ির অন্যদের কথা, চাচার কথা। সবাই আমার জন্য এতক্ষণে চিন্তায় অধীর হয়ে আছে নিশ্চয়। দুপাশের গাছপালাগুলোকে দ্রুত পাশ কাটিয়ে যাচ্ছে। বাতাসের ঝাপটায় দু চোখ বুজে আসছে। মাংকি ক্যাপ পরে নিয়েছিলাম, তারপরেও বেশ শীত লাগছে। মোটরসাইকেলের চালক আধা ঘন্টার ভেতরেই উপজেলায় আমাকে নামিয়ে দিয়ে গেল। চালককে আরও কিছু টাকার লোভ দেখালেও সে আমার গ্রামের বাড়ি পর্যন্ত যেতে কোনোভাবেই রাজি হলো না। কি আর করার, এইটুকু পথ পায়ে হেঁটেই যেতে হবে। রাত 9টা বেজে গেছে। শীতের রাত, বিদ্যুৎহীন গ্রামের মানুষ সেই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে। আর এখন তো সবাই এক ঘুম দিয়েও ফেলেছে মনে হয়। আমি এর আগে আব্বার সাথে এসেছি এখানে, তাও দিনের বেলায়। আমাদের গ্রামের পথটি যে রাস্তা দিয়ে ঢুকেছে সেখানে একটি নতুন কালভার্ট ছিল মনে পড়ল। বড় খালের বিপরীত দিক দিয়ে খালের একটি শাখা গ্রামের দিকে চলে গেছে। কালভার্টটি সেই শাখা খালের উপরেই। মাটির পথটি ধরে সামনের দিকে আগাতে থাকে। বাড়ি আর মিনিট 20 দূরত্বের, তাই একটু জোরেই পা চালাতে শুরু করলাম। মিনিট 15 হাঁটার পর কেমন যেন লাগলো। পথ এরকম অচেনা লাগছে কেন? আমাদের বাড়ি খাবারি নামে পরিচিত। এর আগে রয়েছে হাওলাদার বাড়ি, সেখানে একটি মাদ্রাসা রয়েছে। আর আমাদের বাড়ির ঠিক আগেই একটি প্রাইমারি স্কুল। কিন্তু এই রাস্তায় এসে দুটির একটিও চোখে পড়ল না। আরও 10 মিনিট হেঁটে রাস্তাটির শেষ সীমানায় পৌঁছালাম মনে হয়। এখানেও দুটি খাল। এলাকাটিকে দুভাগে ভাগ করে মাছ দিয়ে প্রবাহিত হয়েছে। সেখানেও একটি কালভার্ট। কালভার্টের একটু আগেই একটি মুদির দোকান। সেখানে বাইরে একটি বেঞ্চ দেখে বিশ্রামের জন্য বসলাম। দোকানের ভেতর মানুষ রয়েছে বুঝলাম, কারণ বাইরে থেকে কোনো তালা দেওয়া নেই। আর ভিতরে মানুষের কাশির এবং নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পেলাম। লোকটিকে ডাকবো কিনা ভাবলাম। এভাবে আন্দাজে ঘুরে মরার কোনো মানেই হয় না। আবার নিজের বাড়ি খুঁজে পাচ্ছি না। হাস্যকর এই কথাটাই বা কিভাবে বলবো ভেবে লজ্জা পাচ্ছিলাম। কিন্তু প্রয়োজন কোনো আইন মানে না বলেই একটি কথা আছে। তাই দোকানের ঝাঁপে হাত দিয়ে মৃদু নক করলাম। কোনো সাড়া না পেয়ে
এবারে একটু জোরে আঘাত করলাম। ভেতর থেকে ঘুম জড়িত একটি কণ্ঠ জিজ্ঞেস করলো, কেডা? উত্তরে আমি বলা ছাড়া আর কি বা করব। কিন্তু সাধারণ ভদ্রতা হলো এই ক্ষেত্রে নিজের নাম বলতে হয়। দ্বিতীয়বার আবার প্রশ্ন আসতে এবারে নিজের নাম বললাম। একই সাথে দোকানের এক পাশের ফোকর সদৃশ্য দরজা দিয়ে একজন বৃদ্ধ বের হয়ে এলেন, হাতে একটি ব্যাটারি চালিত টর্চ লাইট। অভদ্রের মতো আমার মুখের ওপর সেটি জ্বালালেন। এক মুহূর্তের জন্য অন্ধ হবার অনুভূতি অনুভব করলাম। একটু রেগেও গেলাম। কিছু একটা খারাপ কথা মুখ দিয়ে বের হতেই যাচ্ছিল, কিন্তু আমি কোন পরিস্থিতিতে রয়েছি সেই ভাবনা আমাকে এটি বলা থেকে নিবৃত্ত করলো। বৃদ্ধ লাইটটি নিচের দিকে নামিয়ে আমাকে আবারও জিজ্ঞেস করলো, কেডা আমনে? তখন নিজের নাম বললাম, আমার সমস্যার কথাও জানালাম। নিজের বাড়ি যেতে পারছি না শুনে একটু আফসোস করলেন। আমাদের মতো শহরে মানুষ কিভাবে নিজেদের নারী থেকে বিচ্ছিন্ন হয়ে পরগাছায় পরিণত হচ্ছে, তিনি নিজের গ্রাম্য ভাষায় সেই রকম কিছুই আমাকে বললেন। আমাদের কোন বাড়ি জেনে নিয়ে বললেন, আমি অন্য গ্রামে চলে এসেছি, পথ ভুল হয়েছে। সেই প্রথম কালভার্টের কাছ থেকেই এখন আবার উল্টো পথে যেতে হবে, আরও প্রায় ঘন্টাখানেক। পথে একটি শ্মশান পার হতে হবে, এটাও জানালেন। এরপরে আরও একটি বাঁশের চার অর্থাৎ সাঁকো পার হয়েই আমাদের গ্রামের পথ দেখা যাবে। ভালোভাবে তার কাছ থেকে পথের দিশা জেনে নিলাম। এবার মুদি দোকান থেকে বিস্কিট এবং কলা কিনে নিলাম। এরপর সেগুলো খেলাম এবং পানি খেয়ে এক প্যাকেট সিগারেট কিনে নিলাম, যদিও আমার ব্র্যান্ডের সিগারেটটি পেলাম না, এবং ম্যাচ নিয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে আবারও পথে নামলাম। অচেনা পথ, শীতের রাত, আমার কাছে কোনো লাইট নেই, অন্ধকারে পথ চলছি। একটু একটু গা ছমছম করছে। সিগারেট জ্বালালাম। সিগারেটের মাথার আলোয় অচেনা এক পথ ধরে নিজের বাড়ির দিকে এগিয়ে চলেছি। মাটির রাস্তাটির দুপাশে গাছের সারি। আমি যেদিকে যাচ্ছি পথের বামে একটি সরু খাল রাস্তার সাথে সমান্তরালে এগিয়ে চলেছে, তবে কোনো স্রোত নেই, কারণ নদীর সাথে বড় খালটি যেখানে এসে মিশেছে সেখানে বাঁধ দেয়া। এই মৌসুমে অবশ্য বাঁধ কেটে পানি নিয়ে আসা হয়। কাজ শেষে আবারও বন্ধ করে দেওয়া হয় সংযোগটির মুখ। পথে দু একটি বাড়ি পড়ছে, তবে সেগুলো মূল রাস্তা থেকে একটু ভিতরে। একটা বাঁক পার হলাম এবং চমকে উঠলাম। কোথায় থেকে একটি বিড়াল আমার পায়ের সামনে এসে পড়ল। ওর নরম শরীরকে মারিয়ে যাবার অনুভূতি পেলাম। একই সাথে বিড়ালটির চিৎকার আমার সারা শরীরের পশমকে দাঁড় করিয়ে দিল। নিমিষেই বিড়ালটি অন্ধকারে হারিয়েও গেল। আমি আমার হৃদস্পন্দন নিজের কানে শুনতে পাচ্ছিলাম। একটু দাঁড়ালাম। চারপাশ গাঢ় কুয়াশায় ঢেকে আছে। আকাশও মেঘে ঢাকা মনে হলো। মেঘ নাকি অমাবস্যার সময় চলছে বুঝলাম না, তবে আকাশের চাঁদের উপস্থিতি নেই। সামনে আরো কয়েক পা এগিয়ে পাশের একটি গাছের উপর থেকে অরণ্যচারী এক নাম না জানা পাখি বেশ শব্দ করেই ডালপালা নাড়িয়ে উড়ে চলে গেল। আবারও ভেতরে ভেতরে একটু ফ্রিজ হয়ে গেলাম। ক্রমে নিজের ভেতরে নিজেকে ঘিরে ভয়ের এক ক্রমবর্ধমান অনুভূতি বেড়েই চলছিল। ভূত প্রেত শুধু গল্পেই পড়েছিলাম, তবে জিন বলে কিছু একটা রয়েছে বিশ্বাস করতাম। রাতের এই ভয়ঙ্কর পরিবেশে আমার কেন জানি মনে হচ্ছিল আজ কিছু একটা হয়তো ঘটবেই। জিন হোক কিংবা প্রেত হোক, আজ মনে হয় সামনে কিছু একটা পড়বেই। আবারও হাঁটা শুরু করলাম। ঝোপের ভেতর থেকে একটা তক্ষক ডেকে উঠল। সামনে দুটো তাল গাছ, বাবুই পাখির বেশ কয়েকটি বাসা ঝুলছে। অন্ধকারেও এক ধরনের আলো রয়ে যায়। সেই আলোতেও পরিচিত কিছু কিছু জিনিসের অভয় বোঝা যায়। একটা পেঁচা ডেকে উঠল। একটা ডাক যে ওই পরিবেশে এতটা ভয়ের অনুভূতি নিয়ে আসতে পারে তা কেবলমাত্র ভুক্তভোগী উপলব্ধি করতে পারবে।
আরও একটু সামনে এগিয়ে কেমন যেন একটা অপার্থিব শব্দ শুনতে পেলাম। সারা শরীরের পশম খাড়া হয়ে গেল। খালের নিচ দিক থেকে শব্দটি আসছিল। আমার ভেতর থেকে কে যেন বলছিল, ভুলেও ওদিকে তাকিও না, সোজা চলে যাও। তারপরও কিসের একটা সম্মোহনে আমি সেদিক এগিয়ে গেলাম। হেঁটে হেঁটে কখন যে শ্মশান ঘাটের কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। খালের ওপার শ্মশান। সেদিকে তাকাতেই কেমন গা ছমছমে অনুভূতি আপ্লুত হলাম। সিমেন্টের 4টি পিলারের ভেতর দিয়ে 4টি লোহার পাত আকাশের দিকে উঁচু হয়ে রয়েছে। একটি টিনের চাল দেয়া আধ পাকা অপেক্ষাগারও রয়েছে। শব্দ লক্ষ্য করে এপার থেকে সেদিকে তাকালাম। খালটি বেশি প্রশস্ত নয়। শ্মশানের একেবারে পার ঘেঁষে সাদা বস্তু দিয়ে জড়ানো কিছু একটা নিয়ে দুটি প্রাণীর টানা হেঁচড়া লক্ষ্য করলাম। অন্ধকারে কিছুটা ফিকে হয়ে এসেছে মনে হলো। আসলে কুয়াশা অনেক কমে গিয়েছিল, তাই ওপারে শিয়াল দুটিকে কিছু একটা নিয়ে কামড়াকামড়ি করতে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম। আরও একটু খালের পাড়ের দিকে নেমে গেলাম। এবার দেখলাম সাদা কাপড়ের ভিতর দিয়ে ছোট্ট দুটি পা বের হয়ে আছে। মাথাটা কেমন যেন করে উঠল। সারা শরীর গরম হয়ে গেল। আমি হাজার চেয়েও আমার দৃষ্টিকে সেদিক থেকে ফেরাতে পারছিলাম না। তবে একটি মানব শিশুর মৃতদেহ এভাবে রাতের অন্ধকারে শিয়ালের খাদ্যে পরিণত হবে, আমার স্বাভাবিক চিন্তা ভাবনায় তা এলো না। তবে যা দেখছিলাম তাকেও তো অস্বীকার করতে পারছিলাম না। হাড়ের সাথে দাঁতের সংঘর্ষের কর্কশ শব্দ আমার শরীর গুলিয়ে দিচ্ছিল। অনেকক্ষণ আমি সেদিকে তাকিয়ে রইলাম। এভাবে কতক্ষণ থাকতাম বলতে পারবো না, যদি না আমার পেছন থেকে কারো গলা কাকানি দেবার শব্দ পেতাম। আমার ধ্যান ভেঙে গেল। আমি চমকে আমার পিছনে ফিরলাম। একজন হেঁটে আসছে, সাদা লম্বা ঝুলের শার্ট পরনে। নিচের দিকে অন্ধকার বেশি হওয়াতে দেখতে পেলাম না, হয়তো কালো প্যান্ট পরেছে। আমার কাছে এসে লোকটি বলল, শিয়ালে মরা খায়, অপূর্বর গোলা গত রাতে মারা গেল। শ্মশানের পাশেই মাটি চাপা দিছিল। আমি কিছু না বলে লোকটির দিকে চেয়ে রইলাম। সে আবার আমাকে জিজ্ঞেস করলো, এত রাত্রে আপনি এখানে কি করেন? কোন গ্রামের? আমি আসলে পথ হারিয়ে ফেলেছিলাম, রানীপুর গ্রামের। তাকে বললাম। সে বলল, আচ্ছা, অনেক উল্টো দিকে চলে এসেছেন দেখছি। তখন আমি বললাম, হ্যাঁ, ভুলে এসেছি। আমার চাচা খুব অসুস্থ, আমি চিটাগাং থেকে এসেছি। তখন লোকটি বলল, আপনার রানীপুর কোন বাড়ি? তখন আমি বললাম, খায়গো বাড়ি। ওয়াজেদ খান আমার চাচা, চেনেন নাকি? তখন লোকটি বলল, হ্যাঁ, নাম শুনেছি। ওদিকে আসলে বেশি যাওয়া হয় না। আমি সুবিদখালির। আমাদের যাওয়া আসা সাধারণত ওই বড় খালের ওই পার পর্যন্তই। আজ এক দাওয়াতে গেছিলাম, সেখান থেকেই ফিরতেছিলাম। পথে আপনার সাথে দেখা হয়ে গেল। তখন আমি বললাম, যাক, আপনাকে পেয়ে ভালোই হলো, অন্তত কথা বলার মতো কাউকে পেলাম। তখন সে বলল, চলুন আপনাকে সামনে এগিয়ে দেই। এই জায়গাটা অতটা ভালো না। রাত বিরাতে একা একা সেই সব জায়গা দিয়ে চলাফেরা করা ঠিক না। আমি তখন ম্লান হেসে সিগারেটের প্যাকেট বের করে নিজে একটা ধরালাম। লোকটিকেও অফার করাতে সে না করলো। ফুসফুস ভর্তি ক্যান্সারের বীজ নিয়ে অবলীলায় মুখ দিয়ে ছেড়ে দিচ্ছিলাম। কুয়াশায় সেই ধোঁয়া বেশ ভারী হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। আরও 10 মিনিট আমরা দুজনে নীরবে হাঁটলাম। আর কিছু দূর গেলেই একটি বাঁশের চার পড়বে। ওটা পার হলেই আমাদের গ্রামের সীমানা শুরু হবে। এতক্ষণ আমি পটুয়াখালী জেলার সুবিদখালী নামক উপজেলার ভেতরে রয়েছি। ওই সাঁকোটি পার হলেই
বেতাগী উপজেলা শুরু হবে। সাঁকোটির ডান পাশে একটি পায়ে চলা পথ চলে গেছে। লোকটির বাড়ি সেদিকেই জানালো। সে আমাকে জিজ্ঞেস করলো, ওপার থেকে একা একা যেতে ভয় করবে না তো? তখন আমি বললাম, ভয়? কিসের ভয়? তখন সে বলল, হ্যাঁ, তাও ঠিক অবশ্য। কিসের ভয়? এখন তো বিজ্ঞানের যুগ, এখন কি আর ওই ভূত প্রেতের যুগ আছে? আমি একটু হাসলাম, কিন্তু লোকটির চাহনি কেমন যেন লাগলো। সে আমার দিকে আরেকটু এগিয়ে এলো। আমি একটু শিউরে উঠলাম। লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনারা শহরের মানুষ, কারেন্টের ভিতরে থাকেন। আচ্ছা, আমি যদি বলি আমার পা দুইটা উল্টো, আপনি কি বিশ্বাস করবেন? এবারে আমি একটু থমকে গেলাম। আমতা আমতা করে বললাম, তা কি করে হয়? সে আমার কাঁধে দু হাত রেখে বলল, আপনি নিজের চোখেই দেখুন না। আমি লোকটির মুখের দিকে তাকিয়ে এবারে তাকে ভালো করে দেখলাম। তার মুখে বসন্তের দাগ, সারা মুখ ভর্তি সেই দাগে। তার চোখের দিকে তাকালাম এক পলক। তার চোখের মনেতে যেন আগুন জ্বলে উঠল। এবার লোকটির পায়ের দিকে তাকালাম। ঠিক সেই সময় আকাশে চাঁদকে ঢেকে রাখা মেঘগুলো বাতাসের ভেলায় চড়ে সরে যেতেই চারিদিকে আলোকিত হয়ে গেল। সেই আলোতে আমি দেখলাম লোকটির পায়ের পাতা দুটো উল্টো দিকে, আর গোড়ালির সামনের দিকে। আমার সামনে কেমন যেন অবাস্তব লাগলো। লোকটি হা হা করে হাসতে লাগলো। আমার মাথাটা ঘুরে উঠল। আমি চেতনা হারালাম। ওই লোকটির হায়নার মতো হাসির শব্দ ছিল আমার চেতনার সর্বশেষ অনুভূতি। সেদিন রাতেই আমাকে আমাদের লোকজন খুঁজে পেল, তবে আমার জ্ঞান ফিরল সেদিন ভোরে। সারা রাত আমাকে নিয়ে সবার কি যে টেনশন। তবে ভোরবেলায় আমার জ্ঞান ফিরলে সবাই আমাকে ঘিরে ধরলো, কি হয়েছে জানতে চাইলো। আর আমি কেন উল্টা দিকে দিয়ে বাড়ির দিকে আসছিলাম তাও জানতে চাইলো। তবে আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজে একটি প্রশ্নের উত্তর মিলাচ্ছিলাম। আমার সাথে ওই লোকটা কে ছিল? কোনো অশরীরী নয় তো? ধন্যবাদ মকসুদ ভাই, বরাবরের মতোই আরও একটি ভয়ঙ্কর সুন্দর ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ঘটনাটি অন্যরকম ছিল। এর মাঝে যেমন ছিল হাসি, কান্না, ভয়, সব মিলে একটা ফুলফিল প্যাকেজ। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের আপনার এই ঘটনাটি ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। তো বন্ধুগণ, আপনাদের আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের লেখক বন্ধুদের মনোবল অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের ঘটনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ইনশাল্লাহ কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি ইমরান এইচ খান এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।